স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। এদিকে চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন। দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকাসহ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভারতের পররাষ্ট্র দপ্তর ভুলভাবে উপস্থাপন করেছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এই ধরনের ভুল তথ্য ছড়ানো প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সমঝোতার পরিপন্থী। আরও বলা হয়, ধর্মীয় কারণে নয়, চিন্ময়কে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে পাঠানো চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময়ের গ্রেপ্তার ইস্যুতে উদ্বেগ জানিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির জবাবে এমন কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে, যা উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে দিল্লি। এর জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুল তথ্যের পাশাপাশি ভারতের বিবৃতি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের চেতনার পরিপন্থী। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চিন্ময় দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, ধর্মীয় কারণে নয়। এদিকে চিন্ময় দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিক্ষোভ করেছে বিজেপির নেতাকর্মীরা। এ সময় তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দেন রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। এছাড়া চিন্ময় ইস্যুতে দিল্লির হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রাতে রাজ্য ভাস্কর্যে জড়ো হয়ে দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। চট্টগ্রামের এই ঘটনা সরাসরি অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ জানিয়ে সমালোচনা করেন দায়িত্বপ্রাপ্তদের। সহিংসতার খবর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী কেন জানালো না সেই প্রশ্ন তোলেন তারা। পরে মশাল মিছিল বের করে সংগঠনটি। এ সময় নিহত আইনজীবীর গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জেলার সাধারণ ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল করেছে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি এবং সংগঠনটি নিষিদ্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। একই দাবিতে বিক্ষোভ করেছে নাটোর ও পটুয়াখালীর সর্বস্তরের ছাত্র জনতা। জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাব সহ 7 কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নয় জাপানিরা। মঙ্গলবার বিকেলে ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের প্রতিবন্ধকতা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। সংকট সমাধানে তাগিদ দেন ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন চর্চার। এ সময় নিয়মের মধ্যে থেকে সব সংকট সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। বর্তমানে ৩৩৮টি জাপানিজ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, তবে এর মধ্যে ৩৮% আর এদেশে ব্যবসা বাড়াতে চায় না। বাকিরা ব্যবসা বাড়াতে আগ্রহী হলেও জটিল করকাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা বাধায় তা স্বপ্নই থেকে যাচ্ছে। ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত সেমিনারে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, বিনিয়োগে 7টি বাধা দূর করা গেলে এদেশে আরও জাপানিজ কোম্পানি আসবে।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ব্যবসা করা জাপানিজ প্রতিষ্ঠানগুলোর ৭০% মনে করে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ এদেশে নেই। এজন্য আন্তর্জাতিক শুদ্ধাচার চর্চার তাগিদ বিনিয়োগকারীদের। সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশ জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গা। তবে এখানে সমস্যা হলো উৎপাদনশীল খাতে কাঁচামালের অভাব। মাত্র ২৮% কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যায়। এরপরও বিনিয়োগকারীরা এখানে আসতে চান। তবে এক্ষেত্রে বড় বাধা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে নেই। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত জানান, বাংলাদেশ অদক্ষ শ্রমিক নির্ভর থাকতে চায় না। আমরা সস্তা শ্রমের দেশ হিসেবে থাকতে চাই না। বিনিয়োগে কঠিন শর্তারোপ করে এমন দেশও হতে চাই না। বরং আইনের মধ্যে থেকেই সরকার ব্যবসা সহজীকরণে চেষ্টা করছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানি কর প্রত্যাহারের উদ্যোগ আমরা এরই মধ্যে নিয়েছি। এছাড়াও এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যত বাধা আছে আমরা পর্যায়ক্রমে তা দূর করব। বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে কোনো তৃতীয় পক্ষ নয়, বরং আমি সবাইকে সরাসরি বিদায় আমন্ত্রণ জানাই। Where should I go if I land in Bangladesh? That is the BIDA office. বাংলাদেশে এখন পর্যন্ত বেসরকারি খাতে জাপানিজ বিনিয়োগ আছে $200 কোটি কম, যেখানে প্রতিযোগী দেশ ভিয়েতনামে এর পরিমাণ প্রায় $4,500 কোটি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বছরের প্রথম দিন নতুন সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা। কিছু পেতে লেগে যেতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। এবার বইয়ের মানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলেছে, তড়িঘড়ি করে মানহীন বই শিশুদের হাতে তুলে দিতে চায় না তারা। এদিকে এবার পরিমার্জনে বেশ কিছু পরিবর্তন আসছে পাঠ্য বইয়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন আসে শিক্ষার্থীদের পাঠ্য বইয়েও। বিগত সরকারের নেয়া বিতর্কিত কারিকুলাম থেকে সরে আসার পাশাপাশি করা হয়েছে পরিমার্জনও। এরই মধ্যে পরিমার্জিত নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছে জিয়াউর রহমানের নাম। যুক্ত হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শের-ই-বাংলা, একে ফজলুল হক সহ পাঠ্য বই থেকে বাদ যাওয়া বিভিন্ন জনের ভূমিকা। একই সাথে যুক্ত হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মুগ্ধের ভূমিকাও। এছাড়াও গণঅভ্যুত্থানের নানা বিষয় এবং শিক্ষার্থীদের গ্রাফিতিও স্থান পেয়েছে পাঠ্যপুস্তকে। শিক্ষা গবেষকরা বলছেন, এই পরিমার্জনের ফলে সার্বজনীনতা আসবে পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান মুক্তিযুদ্ধে, সেটা অস্বীকার করবার বাংলাদেশের ইতিহাসে অন্তত সম্ভব নয়, কিন্তু তারা এটা করেছে। এখন সেইখানে আমি মনে করি যে সঠিক ইতিহাসটি যদি আসে তাহলে সেটা আমি মনে করি জাতির জন্য ভালো এবং মঙ্গলজনক। তবে সেক্ষেত্রে সকলের অবদানকেই স্বীকার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি। আমি কোনোভাবেই এটা রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখতে চাই না, তাহলে শিক্ষা ব্যবস্থার আবারও ক্ষতি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আবারও ক্ষতি ডেকে আনবে। কিছু ব্যক্তিকে অতি মানব করে তোলা কিংবা সরকারের উন্নয়ন প্রোপাগান্ডাকে এমনভাবে হাইলাইট করা যেখানে টেক্সট আর নাই, এটা প্রোপাগান্ডাতে পরিণত হয়েছে। এই জায়গাগুলো ধরুন যে শনাক্ত করা এবং সেগুলো যথাসম্ভব ইরেজ করা। বিগত বছরগুলোতে জানুয়ারির প্রথম দিনেই পালন করা বই উৎসব থেকে সরে এসেছে বর্তমান সরকার। তবুও বছরের শুরুর দিনই বই দিতে চান তারা, যদিও কিছু কিছু বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে লাগতে পারে আরও কয়েকদিন। ডিসেম্বরের 20 তারিখের মধ্যে মনে করেন যে 70% বই চলে যাবে। ডিসেম্বরের 25 তারিখের মধ্যে বাকি 20% বই যাবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে হয়তো বাকি 10% বইয়ের জন্য। কন্টেন্টের জন্য আমরা বেশি সময় পাই নাই। 2 মাসের মধ্যে আমরা যতটুকু করার পরিমার্জন করেছি। এনসিটিবি বলছে, বছরের শুরুতেই বই দিতে গিয়ে মানে ছাড় দিতে চান না তারা। শিক্ষাবর্ষের শুরুতে বই দিব, এটাও আমাদের প্রায়োরিটি, তবে এটা সেকেন্ড প্রায়োরিটি। এই কারণে যে গুণগত মান ছাড়া, সারা বছর ধরে গুণগত মান ছাড়া বই যদি আমি দেই, 1 তারিখে বইয়ের উৎসব করার থেকেও সরকার সরে এসেছে। এই কারণে যে আমার গুণগত মান নিশ্চিত করে বই দিতে হবে। সকল পরিমার্জন শেষে এরই মধ্যে পুরো দমে চলছে নতুন বই ছাপার কাজ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নিয়ম ভেঙে হোস্টেলে অবস্থান করা এক ছাত্রীর পক্ষ নেয় বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে
সরকারি বিএম কলেজের ছাত্রীনিবাসে 4 ঘণ্টা আটকে রাখা হয়। বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসে গতরাতের এমন ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। যদিও আটকে রাখার কথা অস্বীকার করে সমস্যা সমাধান হয়েছে বলে দাবি করেন নাসরিন। শিক্ষার্থীরা জানিয়েছেন, ইতিহাসের শিক্ষার্থী অন্তুর অনার্স পরীক্ষা শেষ হওয়ার পরও হোস্টেল ছাড়েননি। এ নিয়ে বারবার নোটিশ দেওয়া হয় তাকে। এদিকে নাসরিন ওই হোস্টেলের সাবেক নেত্রী হওয়ায় সন্ধ্যায় এসে অন্তুর পক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের হুমকি ধামকি দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাকে আটকে রাখে। রাত 9টার দিকে কলেজ অধ্যক্ষ 4 জন শিক্ষক সহ হোস্টেলে বৈঠক করে ওই শিক্ষার্থীকে হল ছাড়ার সিদ্ধান্তে পরিস্থিতি শান্ত হয়। কুষ্টিয়ায় সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভেড়ামারা দৌলতপুর আঞ্চলিক সড়ক। সড়ক জুড়ে 1 কিলোমিটার পথ পাড়ি দিতেই নাভিশ্বাস ওঠে। কাদা আর জলমগ্ন থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন। কুষ্টিয়ার ভেড়ামারা দৌলতপুর আঞ্চলিক সড়কের চিত্র এটি। সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিল্পনগরী আল্লাহর দরগা বাজার এলাকায় 1 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। রাস্তা এতই খারাপ যে আমাদের চলাচল করা খুব দুঃসহ হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে অত্যন্ত জলাবদ্ধতা তার সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তি এখানে চরম পর্যায়ে ওঠে। আজ 3 বছর ধরে এই রাস্তার চরম বেহাল দশা। এই রাস্তা সংস্কারকরণের কোনো লোক আমরা সামনে দেখতে পাই না। দৌলতপুর থেকে কুষ্টিয়া জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগের প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। চরম সমস্যা ভাই, এর ভিতরে চলা টায়ার মায়ের যে সিঁড়ি ছুটি যাচ্ছে, গাড়ি ঘোড়া ভাঙি যাচ্ছে। আমাদের চলাফেরা করা প্রচুর কষ্ট। এত রাস্তা ভাঙ্গা যা বলার মতো না। সরকারের কাছে অনুরোধ, আমার এই রাস্তা দ্রুত আমার সংস্কার করে চলাচল ব্যবস্থা করে দেয়। দেরিতে হলেও নড়েচড়ে বসেছে প্রশাসন। উদ্যোগ নেওয়া হয়েছে মেরামতের, পাঠানো হয়েছে প্রস্তাবনাও। যেটা আমাদের উদ্যোগ আছে, আমরা এটা সংস্কারের জন্য একটা প্রস্তাবনা পাঠিয়েছি। প্রস্তাবনাটা অনুমোদন হলে কাজ করা হবে। মধ্যমেয়াদী একটা কর্মসূচির আওতায় আমরা এইচবিবি করার একটা পরিকল্পনা আছে, সেটা খুব শীঘ্রই হবে আশা করছি। দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ সড়কটি শিগগিরই চলাচলের উপযোগী হবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে পটুয়াখালী চরশিবা চর কপালবেড়া বাজার সংলগ্ন সেতু। ভঙ্গুর অবস্থা থাকায় চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। বিকল্প সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেতু ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীর। সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। পটুয়াখালীর গলাচিপার চরশিবা চরকপালবেড়া ইউনিয়ন বাজার সংলগ্ন 2 ইউনিয়নের সংযোগস্থল বুড়াগৌরঙ্গ নদীর উপর নির্মিত সেতু। সেতুর পাশে পলেস্তারা খসে পড়েছে, রডে ধরেছে মরিচা, স্টিলের অ্যাঙ্গেল খুলে নিয়ে গেছে দুষ্টচক্র। ভাঙা জায়গায় মেরামত বা নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ, এমন অভিযোগ এলাকাবাসীর। আর এটা জনগণের জিনিস, এগুলো মানে যে তার মতন চলে নিয়ে যাচ্ছে। এই ব্রিজ মনে করেন অনেক ভয়াবহ, কোন সময় কি ভাঙ্গা পড়ে না, আবার এটা কন্ডিশন ধরে। বিদ্যালয় আছে, হাই স্কুল আছে, এখানে হাজার হাজার লোক চলাফেরা করে। এই ব্রিজটা আমাদের জরুরি ভিত্তিতে দরকার। সরকার ইউনিয়ন সর্বশেষ ইউনিয়নের সাথে কোনো সংযোগ থাকে না এই ব্রিজটা যদি না থাকে। বিষয়টি নজরে আসার পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে সমস্যা সমাধানে উদ্যোগ। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের নিকটে এর আগেও তথ্য দিয়েছি, আমাদের এলজিডি থেকেও চেষ্টা করছি। আমরা কিন্তু অলরেডি ওই ব্রিজটাকে ঝুঁকিপূর্ণ হিসাবে 2 পাশে ব্যারিয়ার দিচ্ছি। আমরা দ্রুত সময়ের মধ্যেই এটা নেক্সট পদক্ষেপ নিয়ে এটা একটা ব্যবস্থা করবো। ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কুমার নদের 2 তীরে 400 মিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। 15 দিন ধরে অব্যাহত নদী ভাঙনে তীরবর্তী হাজী শরীয়তুল্লাহ বাজারের 100 কোটি টাকার সম্পদ হুমকির মধ্যে পড়েছে। নদের ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বাজারের ব্যবসায়ীদের। ফরিদপুরের অক্সিজেন খ্যাত কুমার নদ। নগরকান্দা উপজেলায় নদের এক তীরে হাজী শরীয়তুল্লাহ বাজার, অন্য তীরে নিউ মার্কেট। নিউ মার্কেটে রয়েছে শত শত দোকান, আর শরীয়তুল্লাহ বাজারে আড়ত, মাছ, মুদি দোকান, আবাসিক হোটেল, বাড়িঘর সহ রয়েছে অসংখ্য স্থাপনা। গেল 15 দিন ধরে কুমার নদে অবিরত ভাঙনে আতঙ্কে বাজারের ব্যবসায়ীরা। তীব্র ভাঙনে ধসে পড়েছে দালান কোঠা সহ একাধিক বাড়ি। হুমকির মুখে হোটেল, বাড়িঘর সহ অনেক স্থাপনা।
এই ভাঙন প্রতিরোধের জন্য দ্রুত গতিতে ব্যবস্থা না নিলে আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি হুমকির সম্মুখীন হবে। এই ভাঙনটা অব্যাহত থাকলে আমাদের পার্শ্ববর্তী হাজী শহীদুল্লাহ বাজার, ঐতিহাসিক হাজী শহীদুল্লাহ বাজার, এই বাজারটা সম্পূর্ণই হুমকির সম্মুখীন। ভাঙন রোধ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বাজার ব্যবস্থাপনা কমিটির। দুই পার সরকারিভাবে যদি নদী শাসন করে এটার উদ্যোগ নেয়, আমি মনে করি এটা এই প্রতিকারে এটা একমাত্র রক্ষা পাওয়ার সুযোগ আছে। তবে ভাঙনের খবর জানে না স্থানীয় পানি উন্নয়ন বিভাগ। ভাঙনের বিষয়টি আপনার কাছ থেকে আমি জানলাম যে উজান এবং ভাটিতে পানি কমার সাথে সাথে কিছু জায়গায় ধস হয়েছে এবং ফাটলের কারণে কিছু স্থাপনা নদীতে ভাঙার মতো উপক্রম হয়েছে। তো এটা আমরা সরেজমিনে পরিদর্শন করে আমরা দেখবো আসলে যে টেকনিক্যালি কি করণীয়। দ্রুত ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। পাবদা মাছ চাষ করে সফল হয়েছেন সাতক্ষীরার চাষিরা। সদরের খানপুর গ্রামের নাজমুল হুদা একটি খামার থেকে মালিক হয়েছেন 4টি খামারের। তার সফলতা দেখে আর অনেকে মাছ চাষে আগ্রহী হয়েছেন। 2018 সালে পড়ালেখা ছেড়ে পাবদা মাছ চাষ শুরু করেন সাতক্ষীরা সদরের খানপুর গ্রামের নাজমুল হুদা। প্রথমবারে সফলতার মুখ দেখেন তিনি। 10 বিঘা জমিতে 2 লাখ মাছের পোনা ছাড়েন। এতে 5 মাসে 20 থেকে 22 লাখ টাকা খরচ হয়েছে, আর তা বিক্রি করেন 35 থেকে 40 লাখ টাকায়। বর্তমানে খামারের পরিধি বেড়ে 30 বিঘায় দাঁড়িয়েছে। পাবদার সাথে সাথী মাছ চাষেও লাভবান হচ্ছেন তিনি। খেতে সুস্বাদু হওয়ায় দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা রয়েছে এ মাছের। আকার বেঁধে পাবদা মাছ 13 থেকে 14,000 টাকা মন বিক্রি হচ্ছে। টোটালে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের 50 থেকে 60 লাখ টাকা, 55-60 লাখ টাকার মধ্যে একটা বেচাকেনা আমাদের হয়। আমি নিজে উদ্যোক্তা হই, সবাইকে একথা বলতে চাচ্ছি যে নিজে জায়গা থেকে উদ্যোক্তা হন। নাজমুলের সফলতা দেখে আরও অনেকে আগ্রহী হয়েছেন মাছ চাষে। শিখতেছি, জানতেছি, বুঝতেছি যেন আমি ভবিষ্যতে নিজে উদ্যোক্তা হয়ে আমিও চাষবাস করতে পারি। লাভ অংশ 35 থেকে 40 লক্ষ টাকা আমার বছরে বেচাকেনা হয়। চাষিরা এই মাছ চাষ করে বেশ অনেক লাভবানজনক পাচ্ছে। চাষিদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মৎস্য অধিদপ্তর। পাবদা চাষ যেহেতু লাভজনক একটা চাষ, অনেক চাষি যখন পরামর্শ নিতে আসে আমাদের কাছে, আমরা তাদের পরামর্শ দিই আপনি পাবদাও চাষ করতে পারেন, যেহেতু পাবদা অল্প সময়ে আপনার টাকাও চলে আসছে এবং লাভবানও হতে পারছেন। পাবদা মাছ চাষ করে বর্তমানে 4টি খামারের মালিক হয়েছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হুদা। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের নলডাঙ্গায় গ্রীষ্মকালীন নাসিক N53 জাতের পেঁয়াজ চাষে সুফল পেয়েছেন কৃষক। মাত্র 90 দিনে তুলতে পারছেন এই জাতের পেঁয়াজ। প্রতি বিঘায় উৎপাদন করছেন 100 থেকে 120 মন পেঁয়াজ। অসময়ে পেঁয়াজের দর বেশি থাকায় দেখছেন লাভের মুখ। আয় করছেন 1.5 থেকে 2 লাখ টাকা। নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকতিয়া গ্রামের কৃষক মিজানুর রহমান। গত বছরেও তিনি পেঁয়াজের চাষ করে বিঘা প্রতি 1.5 থেকে 2 লাখ টাকা লাভ করেছেন। এবারেও 1 বিঘা জমিতে এই পেঁয়াজের চাষ করছেন। আমরা যখন পেঁয়াজের ঘাটতি পড়ে সেই মৌসুমে কিন্তু এই পেঁয়াজ চাষে অনেকটা দেশের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যায়। এছাড়া আমরা কৃষক, আমরা এই পেঁয়াজ চাষ করে মোটামুটি ভালো লাভবান হচ্ছি। তার দেখা দেখি লাভের আশায় জেলার অন্যান্য কৃষকরাও এই অসময়ের গ্রীষ্মকালীন পেঁয়াজ রোপণ করছেন। ওই চৈতা পেঁয়াজের থেকে এই পেঁয়াজ আগুর হয় বা দাম ভালো পাওয়া যাচ্ছে। এই পেঁয়াজ আগুর হয়েছে, এইবারে কারো হয়নি এই আবারটা, সবারই বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে। দাম বেশি বাজারে পাচ্ছি, অথচ আমরা এই ক্ষেত করে লেদা বিক্রি করে খুব লাভবান হওয়া পারছি না আমরা। মাত্র 90 দিনে বিঘা প্রতি উৎপাদন করেন 100 থেকে 120 মন পেঁয়াজ। পরামর্শ সঠিকভাবে না মানায় কিছু কৃষকের ক্ষতি হলেও অধিকাংশ কৃষকই নাসিক N53 পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছেন। পেঁয়াজ অসময় হওয়ার কারণে কৃষকরা কিন্তু বাজারে বেশ ভালো একটা দাম পাচ্ছে পেঁয়াজের। এই গ্রীষ্মকালীন পেঁয়াজ অতিরিক্ত বৃষ্টি বা অতিরিক্ত খরা কোনোটাই সহ্য করতে পারে না। আমরা সেই বিষয়ে কৃষকদেরকে একেবারে হাতে কলমে কারিগরি শিক্ষা দিয়ে থাকি। এবার নলডাঙ্গায় 150 বিঘা জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। হেমন্তে সকালে অপরূপ রূপ খেলা করে পাহাড়ে। কুয়াশার পর্দা ভেদ করে ভেসে বেড়ায় মেঘের ভেলা। ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙের ঝিলিক দিলেই শুরু হয় জীবনযুদ্ধ। এর মাঝেও প্রকৃতির রূপ উপভোগ আর রসনা বিলাসে পূর্ণতা মেলে মানব সত্তার। শীতের পরশ লাগছে গায়ে, উষ্ণতা বিলীন হয়েছে চুপিসারে। মেঘের ওরাওরি পাহাড়ে পাহাড়ে। কুয়াশার চাদর ভেদ করে আলগোছে মুখ তুলে রবির কিরণ জানান দিচ্ছে উপস্থিতি।
ততক্ষণে মন ভিজেছে মিহি কুয়াশায়। সেই মায়া জড়ানো সকালে রাখালের ছোটাছুটি গরু ছাগলের পাল নিয়ে, আড়মোড়া ভেঙে শিশির ভেজা কাক ভরে ফসলের মাঠে কিষানের চাঞ্চল্যের আরম্ভ তখন থেকেই। হিমমাখা সকালে প্রাণ ভরে দেওয়া আবহাওয়া আর পাহাড়ি জনপদে শরীরচর্চার দৃশ্যও চোখে পড়ার মতো। মেঘ এবং কুয়াশার হাতছানি, সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হই। এই শীতের সকালে মর্নিং ওয়াক করলে সারাটা দিন খুব সতেজ যাই। কুয়াশাচ্ছন্ন সকালে ভোরে হাঁটার মজাই আলাদা, তাই আমরা প্রতিদিন সকালে হাঁটতে বের হই। এত সব আয়োজনের সাথে পাহাড়ি পিঠায় জমে ওঠে রসনাবিলাস। কুয়াশা ঘেরা সকাল দিয়ে শুরু, দিনমান সমস্ত আয়োজনের পর বিকেল নেমে আসে ক্লান্ত অবসন্ন অবয়বে। তখন সবকিছু বড়ই নিস্তরঙ্গ। সন্ধ্যার পর অন্ধকার গ্রাস করার আগেই পথিক পৌঁছে যেতে চায় গন্তব্যে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।